নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আমরা এমন ব্যক্তিত্বদের নিয়ে আসি যাদের বিতর্ক পিছু ছাড়ে না, বিবাদ যাদের নিত্য সঙ্গী, এমন মানুষ যারা সংবাদপত্রের শিরোনামে বিরাজ করেন আর যাদের সম্পর্কে আপনারা ভাবেন যে যদি কোনোদিন দেখা হয় ওকে এই প্রশ্নটা করব, ওকে সেই প্রশ্নটা করব। আজ আপকি আদালতে আমরা পেশ করব এমনই এক ব্যক্তিত্বকে। শুরু হচ্ছে আজকের মোকদ্দমা। দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ আপকি আদালতে হাজির হন। আসুন, বসুন। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো শুনানি শুরু করছি আপকি আদালতে। প্রথম অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে। আপকি আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো যিনি রীতিমতো দ্বিচারিতা করেন। জর্জ সাহেব, যদি আপনার যৌবনের কথা মনে করিয়ে দিই তো তখন আপনি প্রিস্ট হতে চাইতেন, চার্চের পাদ্রী হতে চাইতেন। হ্যাঁ, ঠিক। গিয়েছিলাম সেমিনারিতে, কিন্তু ওখানে যেটা অনুভব হয় যে ওখানে কথা আর কাজের মধ্যে পার্থক্য দেখতে পাই, তাই ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু কথা আর কাজের মধ্যে সবথেকে বেশি পার্থক্য তো পলিটিক্সেই হয়, তাহলে এখানে কেন এলেন? তখন সেটা জানা ছিল না। তখন আমি জানতাম না, আমি রাজনীতির থেকে অনেক দূরে ছিলাম। তখন আমার বয়স ছিল ১৬ কি ১৭ বছর। সেই সময় আপনি বলেছিলেন যে রিলিজিয়ান নামক বিষয়টা, অর্গানাইজড রিলিজিয়ান বিষয়টা খুবই নমনীয়। হ্যাঁ, ঠিক। তার কারণ এই যে মানুষকে বলে দেওয়া হয় যে তাদের কিভাবে নিজেদের জীবন যাপন করতে হবে, কোন কাজটা করা উচিত না, কোন জিনিসটা পাপ আর কোথায় পুণ্য আছে, এই যে সবকিছু বলে দেওয়া হয়, তো যারা বলেন তারাই তো সেই কথাগুলো মেনে চলেন না। ১৬ বছর বয়সে আপনারই উপলব্ধি হয়ে গিয়েছিল। এটা কি স্প্লিট পার্সোনালিটি নয় যে ৭৪ বছর বয়সে আপনি চেন্নাই চলে গেলেন শঙ্করাচার্যকে সমর্থন করার জন্য? মানবিক অধিকারের বিষয়ে আমি ভীষণই দৃঢ়, আর যেখানেই সেটার অবমাননা হয় আমি সেখানে ছুটে যাই। আর এখানে আমি দেখি যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছিল যে সমাজের কোনো মানুষদের কিভাবে, যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি আর কি। আর যখন দেখি যে সেই সময় উল্লঙ্ঘন হচ্ছে এইখানে, তখন আমি ওদের ওদের সঙ্গে দেখা করাটা আবশ্যক ছিল, আর আমি সেইটাই করি। এমন একজন মানুষ যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। দেখুন, আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে আমার গোটা জীবনে, খুন বাদ দিয়ে বাকি সবই হয়েছে। তো সেই জন্যই এই যে অভিযোগের ব্যাপারটা, আমি এই অভিযোগে বিশ্বাস করি না। আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছিল যার আজ পর্যন্ত কোনো কুলকিনারাই হয়নি। আর অভিযোগটা ছিল যে আমি যুব সমাজের রক্ত শোষণ করে সেখান থেকে মুনাফা করতাম। এখন তো এই অভিযোগ উঠছে যে আপনি শঙ্করাচার্যের সাথে আপনার সাক্ষাৎটাতে ধর্মের ব্যবহার করে পলিটিক্স ইউজ করছেন। আপনি জয়ললিতাকে কোণঠাসা করার জন্যে শঙ্করাচার্যের সঙ্গে জোট বেঁধেছেন যাতে করুণানিধির সঙ্গে আপনার বন্ধুত্ব আরো গভীর হয়। দেখুন, করুণানিধির সঙ্গে আমার বন্ধুত্ব এমার্জেন্সির সময় থেকে, আজকের কথা নয়। এমার্জেন্সির সময় উনি আমার জন্য শুধুমাত্র বেশ কিছু জায়গায় থাকার ব্যবস্থাই করে দেননি, মানে দক্ষিণ ভারতে যখন আমি যাতায়াত করতাম। উপরন্তু ওই সময়, যেহেতু আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে সেই সময় ডাইনামাইট হাতে নিয়ে আমি লড়েছিলাম। আর সেই ডাইনামাইটই আরও লোকজন, যুব সমাজ যেন চালাতে শেখে, তার জন্য একটা জায়গার আমার দরকার ছিল, আর সেই জায়গাটাই উনি আমাকে দিয়েছিলেন। আজকাল এই অভিযোগ উঠছে যে সেটার ব্যবহার আপনি করছেন ইউপিএ সরকারকে উৎখাত করতে। তো এই জায়গাটা তো আমার বিরুদ্ধে সারাক্ষণই উঠতে থাকে, কি আর বলবো আমি। এটা বলতে হবে যে এতে কতটা সত্যতা আছে, কারণ কংগ্রেসের নেতা বলছেন যে আপনার সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের যোগাযোগ রয়েছে, হ্যাঁ, রামবিলাস পাসওয়ানের যোগাযোগ রয়েছে, হ্যাঁ, আপনার মুলায়ম সিং যাদবের সাথে সম্পর্ক আছে। আছে। আর এদের সকলকে আপনি একজোট করছেন যাতে সরকারটাকে উল্টে দেওয়া যায়। এরা সবাই আমার এরা আমার অনেক পুরনো বন্ধু। আমার তো ওদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকে। আর এতে যদি কেউ কোনোভাবে ভয় পান তবে সেটা তো ভালোই। খবরের কাগজে এটাও বেরিয়েছিল যে আপনাকে যেসব মানুষ সঙ্গ দিচ্ছে, অমর সিং, অনিল আম্বানি,
এমন লোকজন আছেন যাদের সকলের ফোন ট্যাপ করা হচ্ছে। সরকারে থাকাকালীনও আমার ফোন ট্যাপ করা হতো। তো আপনি এমন কিছু কাজ করেন যার জন্য সরকারকে আপনার উপর নজর রাখতে হয়। স্যার, না সেটা নয়। সরকার ভয়ে, ভয়ে থাকে যে এই লোকটা কোথায় যাবে, কি করবে কে জানে। এই মানুষটা কি সরকারকে এটাও বলেছে যে আমাকে সিকিউরিটি যেটা দেওয়া হয়েছে সেটা উইথড্র করে নেওয়া হোক? আপনি সরকারকে কোনো চিঠি লিখেছেন? একটা নয়, একাধিক চিঠি লিখেছি। আর আমি ঘোরতর বিরোধী এই সিকিউরিটির ব্যাপারে। কিন্তু আপনার ব্যাপারে এখন যে সরকারের লোকেরা বলেন তারা অন্য কথা বলেন। বলেন জর্জ ফার্নান্ডেজ সিকিউরিটি থেকে রেহাই পেতে চান না। এটা বাইরে না বেরিয়ে যায় উনি কোথায় কোথায় যান, কার কার সঙ্গে দেখা করেন, সেই জন্য সিকিউরিটি দেওয়া হয়। সেটা তো সেটা তো আজও চলছে। তো এই অভিযোগের কি সত্যতা রয়েছে যে আপনি এই মানুষগুলোকে একজোট করে সরকারকে ফেলার চেষ্টা করছেন? হ্যাঁ বলে দিলে তো লোকসান হয়ে যাবে না? আর না বললে সেটাও ভুল বলা হবে। সেই জন্যই আমি চুপ করে থাকব। কারণ অনেক লোকই তো আছে যারা সবাই ওই জ্যোতিষী বাবা মাদান ওর ভবিষ্যৎবাণীর ওপর ভরসা করে বসেছিলেন যে ২৬শে সেপ্টেম্বর সরকার পড়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি। আরে জ্যোতিষীদের হাতে এইসব যদি থাকতো, তাহলে এই দেশে তো জানি না আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম আমরা। তো আমি জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার খুব একটা বিশ্বাস তো নেই। বাকি যে লোকেরা পড়ে আছে তারা এখন আপনার দিকেই তাকিয়ে রয়েছে যে আপনি চট করে সরকারটাকে ফেলে দেবেন। হ্যাঁ, মানে এইরকম কিছু ইতিহাস তো রয়েছেই। তো জনতার সামনেই বলে দিন আপনার কার কার সঙ্গে কি কি কথা হয়েছে, শরদ পাওয়ারের সঙ্গে কি কথা হয়েছে, চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কি কথা হয়েছে, শিবু সোরেনের সঙ্গে কি কথা হয়েছে। আমি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি চেষ্টা করছেন যে এবার এমন একটা সরকার তৈরি হোক যাতে আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়। এইটা তো অনেক বছর ধরে এটা লোক বলে আসছেন আমার ব্যাপারে। কিন্তু সেটা কেউ করবে না আমাকে। কেন করবে না আপনাকে? লোকেরা জানেন যে ধরে নিন একবার যদি হয়ে যায় তাহলে আমি কি করতে পারি? কাকে কোথায় পৌঁছে দিতে পারি? তাহলে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে আপনার এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য? আমি তো বলব যে আর একটু অপেক্ষা করুন আর কয়েকদিনের জন্য। ব্রেকের পর বলে দেবেন যে কি হবে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর জর্জ ফার্নান্ডেসের বিরুদ্ধে জনতার অভিযোগ এবং বিভিন্ন প্রশ্নবাণ জারি থাকবে। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ফর্মার ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে। আপকি আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রতিহিংসার মনোভাব নিয়ে রাজনীতি করেন। জর্জ সাহেব, সাম্প্রতিককালে ইউপিএ সরকার ৫ জন মন্ত্রীকে নিয়ে একটা কমিটি বানায়, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জি, শিক্ষামন্ত্রী অর্জুন সিং, গৃহমন্ত্রী শিবরাজ পাটিল, আর নগর উন্নয়ন মন্ত্রী গুলাম নবী আজাদ, আর বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী কপিল সিব্বলের নাম রয়েছে। আর এরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে এনডিএ সরকারের সময় যেসব কারচুপি হয়েছে সেগুলো তদন্ত করা হোক, কড়াভাবে তদন্ত হোক। যখনই এই খবরটা ছাপা হয় তার একদম পরেই আপনি একরকম প্রচার চালু করে দেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। একটা স্বাভিমান কমিটি বানান এমন লোকেদের একত্রিত করে যারা ওর ওপর লাগাতার আক্রমণ করতে পারেন। দেখুন, এই পৃথিবীর মানুষ আমাকে কোন চোখে দেখেন সেটার ধারণা আপনারও নিশ্চয়ই আছে আর আমারও তো আছেই। বাইরে থেকে আসা লোকজন বা আমি যখনই বাইরে কোথাও যাই, এই রকম জায়গাগুলোতে বারবার আমাকে জিজ্ঞাসা করা হয় যে, "ভাই, আর কাউকে পেলেন না? আপনারা প্রধানমন্ত্রী বানানোর জন্য বা দেশের নেতা হিসেবে মান্যতা দেওয়ার জন্য?" তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। এর পেছনে কি এই ভাবনাটা থাকে না, যেহেতু সরকার আপনাকে টার্গেট করছে তাই আপনি সোনিয়া গান্ধীকে টার্গেট করে ওকে ডিফেন্সিভ করে দেওয়ার চেষ্টা করছেন? উনি আমাকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন আর সেই লোকসভাতে উনি একটা লম্বা বক্তৃতাও দিয়েছিলেন। তখন আমি ওকে বলেছিলাম, ওই ডিবেটের মধ্যেই আমাকে তো ওরা কেউ কথা বলতেই দিতেন যে না। ডিবেটে যেখানে ওরা আপনাকে কফন চোর বলেছিলেন। হ্যাঁ, তো আমি ওকে এটাই বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি। কালকের মধ্যে আপনি ২৪ ঘন্টা সময় নিয়ে নিন।
আর আপনার যা যা প্রমাণ রয়েছে সেই সব প্রমাণ নিয়ে আসুন। আর তার সঙ্গে এটাও বলেছিলাম যে আমাকে ভ্রষ্ট করার মতো কোনো মানুষ আজ পর্যন্ত জন্মায়নি, আর না কেউ এরকম জন্মাবে, এটাও আমি সোনিয়া বলেছিলাম। গান্ধী যখন আপনাকে কাফন চোর বলেছিলেন, আপনি বলেছিলেন সেডিশনের মামলা করব। আমি যখনই নতুন সরকার তৈরি হয় তো সেই সরকারের কাছে প্রথম চিঠিটা আমার তরফ থেকে গিয়েছিল এইটা বলে যে তদন্ত করুন, তদন্ত করুন, আপনাদেরই সরকার, তদন্ত করুন। আজ পর্যন্ত কারো তদন্ত করার কোনো সাহসই হয়নি। আর আমি এখান থেকেও ওদের চ্যালেঞ্জ করছি, তদন্ত করুন, সব কিছুর তদন্ত করুন। প্রথমে আপনি বলেন যে বিদেশি বংশোদ্ভূত একজনের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। উনি স্বীকার করলেন উনি এত বড় একটা স্যাক্রিফাইস করেন, উনি প্রধানমন্ত্রী হননি। প্রধানমন্ত্রী না হওয়াটা ত্যাগ বলে আমি মনে করি না। ত্যাগ তো আমার কাছে হলো যারা দেশের জন্য প্রাণ দিয়ে দেন। যে মানুষটা হাতের মুঠোয় পেয়েও প্রধানমন্ত্রীর আসনটা ছেড়ে দেন, সেটাকেও আপনি স্যাক্রিফাইস হাতের বানবেন না? মুঠোয় আসেনি, এটা আপনাদের ভ্রান্ত ধারণা। হাতের মুঠোয় আসেনি। দেখুন, ওকে রাষ্ট্রপতি সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, সব দল ওকে নেতা নির্বাচন করে দিয়েছিলেন। এটা তো স্যার, আপনার অবসেশন সোনিয়া গান্ধীর প্রতি যে আপনি এরকম ভাবেন। আমার কোনো অবসেশন নেই, আমার শুধুই রাগ আছে। আর সেই রাগের কারণটা হলো উনি মিথ্যে কথা বলায় ভীষণই পারদর্শী। উনি ওই যে নির্বাচনের সময় আপনাকে আপনার পড়াশোনা কতদূর, এই তো সবকিছু লিখে জমা দিতে হয়, আপনার আয় কত ইত্যাদি প্রভৃতি। এগুলো সব লিখে দিতে হয়। শুধু তাই নয়, উপরন্তু এটা এফিডেভিট করে জমা দিতে হয়। উনি এফিডেভিটে লিখে দেন যে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়েননি। আগেরবারও উনি এইরকমই মিথ্যে কথা লিখেছিলেন। আর যখন সেটা সবার সামনে নিয়ে এসেছিলাম, তখন এইটা বলা হয় যে ওটা টাইপিং এরর হয়ে গিয়েছিল। যে উনি ওই ইউনিভার্সিটিতে পড়েছেন, সেটা টাইপিং এরর হয়ে গেছে। উনি তো মিথ্যেটাও ঠিক করে গুছিয়ে বলতে পারেন না। আপনি কি করেছিলেন? আপনি সব এমন নেতা যা রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন, যেমন চন্দ্রশেখর, সুব্রমণিয়াম স্বামী, ওদের সবাইকে একজোট করে মোর্চা তৈরি করেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। না, কারোর বিরুদ্ধে নয় ওটা। এই দেশের আত্মসম্মানে যখনই আঘাত লাগবে, তখনই সেই আঘাতের বিরোধিতা করতে হবে। জজ সাহেব, দেশের আত্মসম্মানের কথা আপনার ভাবা উচিত ছিল। 6 বছর আপনি সরকারে ছিলেন, তারও আগে থেকে এই কথাটা নিয়ে এনডিএর পার্টনার্স, যাদের মধ্যে আপনি নিজে এই কথাটা বলতেন যে একজন বিদেশি বংশোদ্ভূত ব্যক্তির পিএম হওয়া উচিত নয়, রাষ্ট্রপতি হওয়া উচিত নয়, আইন পাশ করারনি এটা কেন? আমাদের সরকারের একটা বড় ভুল। এই আইনটা পাশ করা উচিত ছিল। কিন্তু এর মধ্যে এর যা ইতিহাস রয়েছে, কেন পাশ হয়নি, সেটা এখন এখানে আমি বলতে পারব না। জনতার মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করতে চাইছেন। হ্যাঁ, আপনি বলুন। জর্জ সাহেব, অনেক বছর আগে যখন আপনি শ্রী পাটিল সাহেবকে বম্বে নির্বাচনে হারিয়েছিলেন, তখন সেই দিন আমি বম্বেতে ছিলাম। আমি মানুষের উন্মাদনা দেখেছি আপনার প্রতি। ওখানকার ট্যাক্সি চালকদের যে মিছিল বেরিয়েছিল সেটাও আমি দেখেছি। তখন আপনি একজন ফায়ারব্র্যান্ড ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন। কিন্তু এখন লোকে এটাই মনে করেন যে আপনার না তো কোনো পার্টি রয়েছে, না আপনার কোনো কনস্টিটুয়েন্সি আছে, আর না আপনার কোনো প্রোগ্রাম আছে। আমি পার্টির অধ্যক্ষ, সংসদের সদস্য, আর রাত দিন আমি জনতার মধ্যেই থাকি আর কাজ করি। কিন্তু সংবাদপত্রে ছাপা হয় যে যে পার্টির আপনি অধ্যক্ষ, সেই পার্টিতে আপনার কথা কেউ শোনে না। এটা তো এটা তো সংবাদপত্রের ভাষা, একেবারেই ওদের কথা। আমি মনে করি যে যেখানে বিষয়টা বংশ পরম্পরায় চলে, তো সেখানে এই ধরনের কথা উঠতেই পারে যে একজন মানুষই সব সিদ্ধান্ত নেবেন আর বাকি সবাই তাকে অনুসরণ করবেন। আমাদের পার্টিতে একজন একা কোনো সিদ্ধান্ত নেন না। আমি দেখছি আপনাকে যাই প্রশ্ন করছি, আপনি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে সোনিয়া গান্ধীর কাছেই এনে ফেলছেন। না, সোনিয়া গান্ধীর বিষয় নয় এটা। এটা তো একজন ব্যক্তির কথা নয়। বংশ পরম্পরার রাজনীতি আমাদের দেশে যেভাবে চলছে, এটাই যদি চলতে থাকে, তাহলে এই দেশ কোথায় যাবে? সোনিয়া গান্ধীর ওপর আপনারা তো রাগ কিসের, এটা একটু বলে না, দিন। এটা তো আপনারা কেন সোনিয়া গান্ধীকে নিয়ে এত কথা বলেন? আমি যদি ওনার নামও না নিই, আপনারা বারবার ওর নামটা আমার সঙ্গে জুড়ে দেন।
শঙ্করাচার্যের ঘটনায়, যেটার সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সম্পর্কই নেই, যখন আপনি সাংবাদিক সম্মেলন করেন, ওই শঙ্করাচার্যের গ্রেপ্তারের জন্যও আপনি সোনিয়া গান্ধীকেই দায়ী না, করেন। আমি দায়ী করিনি, মোটেও দায়ী করিনি। আপনার বক্তব্য রয়েছে আমার কাছে। জর্জ ফার্নান্ডেজ আর ডক্টর স্বামীর স্বাভিমান মঞ্চে শঙ্করাচার্যের ঘটনায় এখন কংগ্রেসের অধ্যক্ষা সোনিয়া গান্ধীকে যুক্ত করার চেষ্টা চলছে। ডক্টর স্বামী অভিযোগ করেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর সোনিয়া গান্ধীর প্রেসারে প্রভাবিত হয়ে কাঞ্চি কামকোটি শঙ্করাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে দিল্লির এক 5 তারা হোটেলে ষড়যন্ত্র করা হয়। এই অভিযোগের সমর্থনে জর্জ ফার্নান্ডিস বলেন, ডক্টর স্বামী কখনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ করেন না। ব্যাস এটুকুই, আমি তো ওর কথা বলেছি। এটা খুবই সহজ কাজ করেছেন আমরা। হ্যাঁ, তো আমি তো স্বামীকে আমি কয়েক দশক ধরে চিনি। আর স্বামী, আমি জানি যে স্বামী যখন কাউকে ধরবে বলে ঠিক করে নেন, তখন উনি কাউকে ছাড়েন না। উনি হলেন বুলডগ, ধরলে আর ছাড়ে না। তো আপনি আপনার আশেপাশে এরকম কিছু বুলডগ একত্রিত করে রেখেছেন? কখনো কখনো দরকার পড়ে। এক্ষুনি আমরা সোনিয়াজি সম্বন্ধে কথা বলছিলাম যে আমরা একটা হিন্দু দেশ আর উনি এই দেশের পুত্রবধূ, তো ওনাকে এই রাইট কেন দেওয়া হচ্ছে না যে উনি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? যখন আমরা ওনাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছি একবার, তখন তো উনি মেম্বার হয়েই গেছেন আমাদের পরিবারের, আমাদের দেশের। তো যেমন বাকি সবাই মেম্বার, তো উনিও তো মেম্বার, ওনারও তো অধিকার আছে প্রাইম মিনিস্টার বা যে কোনো মন্ত্রী হওয়ার। যদি এত বড় একটা দেশে একজন ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় যিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, তাহলে কেউ কেন এই দেশকে সম্মান করবে? উনি ওনার হাজব্যান্ড, ওনার ফ্যামিলি সবাইকে স্যাক্রিফাইস করেছেন, তাহলে ওনাকে একটা সুযোগ কেন দেওয়া হচ্ছে না যে উনি আগে এসে উনি যেটা করতে চান, ওনার রাজনৈতিক প্রতিভা দেখাতে দেশ চান? চালানোটা কিন্তু কারোর প্রতি দয়া করা নয়। দেশ চালাতে যোগ্যতা থাকতে হবে। জজ সাহেব, ওনার মূল প্রশ্নটা ছিল আমাদের সংস্কৃতি অনুযায়ী বিয়ের পর যখন বউকে বাড়ি আনা হয়, তিনি তো পরিবারেরই সদস্য তাহলে হয়ে উনি যান। বাড়িতেই থাকুন না। আমি কোথায় বললাম যে চলে যেতে হবে? আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় চলতে থাকবে একটা বিরতির পর। আপকি আদালতে আজ অভিযোগ এবং প্রশ্নবাণের ঘেরাটোপে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। আপকি আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো যে রাজনীতিতে ইনি সুবিধেবাদের আশ্রয় নিয়েছেন। জজ সাহেব, আপনাকে একটা পুরনো কথা মনে করিয়ে দিতে চাই। ডক্টর রাম মনোহর লোহিয়া, যার হাত ধরেই আপনার রাজনীতির জগতে প্রবেশ, যিনি আপনার রাজনৈতিক গুরু ছিলেন, ফারুখাবাদ লোকসভা উপনির্বাচনের জন্য সম্ভবত 1967-র কথা, উনি জনসংঘের সমর্থন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর আপনি বলেছিলেন যে যিনি জনসংঘের সমর্থন নেবেন তিনি নিজের মুখ কালো করবেন। কথাটা কি সত্যি? হ্যাঁ, তারপর ডক্টর লোহিয়া বলেছিলেন যে আমি তো একবার মুখ কালো করেছি, যে আমার বিরোধিতা করবে সে 3বার মুখ কালো করবে। এরকম কিছু বলেননি। আমার তো মনে হয় আপনি 3বার বিজেপির সহায়তায় কোনো না কোনো সরকারের মন্ত্রী হয়ে ওর কথাটা সত্যি প্রমাণিত করে দিয়েছেন। ওর পুরো কথাটা আমি আপনাকে বলছি। জর্জের এটা বোঝা উচিত ছিল যে এই প্রস্তাবটা আমি নিজে লিখেছি। জর্জ এখানে বলেছেন যে এই প্রস্তাবের সাহায্য নিয়ে সামনে এগিয়ে যতক্ষণ এরা নিজেদের মুখ কালো করে ফিরবেন, ততক্ষণ উনি এই লড়াইটা চালিয়ে যাবেন। আমি জর্জ ফার্নান্ডেজকে বলতে চাই যে আমার মুখ কালো হওয়ার আগে ওর মুখ দ্বিগুণ কালো হয়ে যাবে। এটাই ডক্টর সাহেবের উক্তি ছিল। আর আমি মন থেকে এটার বিরোধিতা করেছিলাম। আপনি যে জিনিসটা বিরোধিতা করেছিলেন সেই সময়, কিন্তু যখন মন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তখন না। 77-এর সরকারে মন্ত্রী হলেন হ্যাঁ, ঠিক। জনসংঘের সাহায্য নিয়ে। না না, 89-তে যখন মন্ত্রী হলেন সেই সরকার চলছিল এটা বিজেপি একদম ভুল সহায়তায়, কথা। আর এনডিএ সরকারও বিজেপির সহায়তাতেই চলছে। মোটেও না। এনডিএ সরকার এনডিএরই, সেটা বিজেপির কখনোই নয়। এটা তো এনডিএরই সরকার।
এই সরকারে বিজেপির কোনো কার্যক্রম নেই। এই সরকারে সেই কার্যক্রমই রয়েছে যেগুলো আমরা সবাই মিলে বসে তৈরি জজ সাহেব, করেছি। এটাকে রাজনৈতিক সুবিধাবাদ বলবেন না? যে বিজেপি, যে জনসংঘের আদর্শের বিরোধিতা আপনি আজীবন করে এসছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করলেন। সরকার তো সেই কার্যক্রমের ভিত্তিতে তৈরি হয়েছিল যেটা আমরা সবাই মিলে যে কার্যক্রমটা তৈরি করেছিলাম। এটা কি সত্যি নয় যে বাজপেয়ী সাহেবের সরকার ছিল, তখন আপনি সেই সময় সরকারের ক্ষেত্রে সংকট মোচনের ভূমিকা পালন করতেন? তামিলনাড়ুতে কোনো সমস্যা হলে জয়ললিতার সঙ্গে কথা বলতে জর্জ ফার্নান্ডেজ যাবেন। যদি পশ্চিমবঙ্গে কোনো কথা বলতে হয়, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে জর্জ ফার্নান্ডেজ হ্যাঁ। যাবেন। বরং তার নিজের পার্টিতে কোনো সমস্যা হলে সেটাও সমাধান করতে জর্জ ফার্নান্ডেজই যাবেন। সেটা ঠিকই। তো যদি লোকজন মনে করে থাকেন যে ভাই এই লোকটা কোনো একটা দলের কেনা গোলাম নয়, এই লোকটা সোজাসুজিভাবে যেটা সত্যি সেই সত্যিটাকেই তুলে ধরবে, তাতে তো আমি আপত্তিজনক কিছু দেখতে পাচ্ছি না। আপত্তি এখানেই যে সেই ভদ্রলোকই নিজের ক্ষমতাকে কাজে লাগালেন এনডিএকে ভাঙার জন্যে। যে করুণানিধি এনডিএর সঙ্গে ছিলেন, আপনি তাকে বিদায় করে দিলেন। যে ওমপ্রকাশ চৌটালা এনডিএর সাথে ছিলেন, তারও পাত্তারি আপনি গুটিয়ে দিলেন। না, আমি ওর পাত্তারি গোটাইনি। উনি নিজেই কাণ্ড ঘটিয়েছিলেন। আপনি কনভেনার ছিলেন। কনভিনার অনেক চেষ্টা করেছিলেন যে এটা না হোক, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওকে বাঁচাতে পারেননি। আপনি বলছেন যে আপনি চেয়েছিলেন করুণানিধি এনডিএতে থাকুন। অবশ্যই। আপনি চেয়েছিলেন ওমপ্রকাশ চৌটালা এনডিএতে একদম। থাকুন। আপনি চেয়েছিলেন রামবিলাস পাসোয়ানও এনডিএতে থাকুন। না যান, ওরা বাইরে না যান। তো কেমন কনভেনার যার চাওয়া না চাওয়ার কোনো দামই নেই? কনভিনারের চাওয়া পাওয়াতে কি এসে যায়? কনভিনার তো কনভিনারই, যিনি মিটিং ঠিক করেন। দেখুন, এক্ষুনি আপনি বলছিলেন এই যে সরকারটা, এটা এনডিএ সরকার ছিল। হ্যাঁ ঠিক, এটা কোনো বিজেপি সরকার ছিল না। হ্যাঁ ঠিক কথা। কিন্তু সেখানে যদি এনডিএ এর কনভেনারের কথাই শোনা না হয়, তাহলে কি বিজেপি নেতাদের দেখুন, কথা শোনা হয়? কনভিনারের কাজ কিন্তু খুবই সীমিত। কনভিনার তো যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যার জন্য মিটিং ইত্যাদি আয়োজন করার যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করা পর্যন্ত কনভিনারের কাজ সীমিত। এটা কার সিদ্ধান্ত? সিদ্ধান্ত তো যে স্তরে নেওয়া হয়েছিল সেটা আমি এখন বলতে পারবো না। জনতার অন্ততপক্ষে এটা জানা উচিত যে কে। এইটা যদি এনডিএ এর কনভেনারের নেওয়া সিদ্ধান্ত না হয়, তাহলে এটা কার সিদ্ধান্ত ছিল? দেখুন, সিদ্ধান্ত তো কখনো কখনো এমনভাবেও নেওয়া হয় যখন কারোর যদি দূরে যাওয়ার থাকে তখন তিনিও সেই রকম একটা পরিস্থিতি তৈরি করেন। ওই যে আপনি থার্ড রোতে, হ্যাঁ প্রশ্ন করুন। জর্জ সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিহারে যখন আপনি রামবিলাস পাসওয়ানের সহযোগিতায় নিতে চেয়েছিলেন, তো আপাতত বিহারের অধিকাংশ ক্ষমতাশালী ব্যক্তি যারাই এতদিন নির্দল প্রার্থী ছিলেন আর বড় বড় সব মাফিয়া যারা মানে ওখানকার এমএলএ আর এমপি হয়েছেন, সবাই রামবিলাস পাসওয়ানের পার্টির লোক। আর এই পরিস্থিতিতে আপনি যদি তার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন, তাহলে আপনি কি লোকেদের জন্য স্বচ্ছ শাসক হতে পারবেন? আগের থেকে ভালো সরকার দিতে পারবেন? দেখুন, ওনার সঙ্গে কে কে রয়েছেন সেই বিষয়ে আমার তেমনভাবে জানা নেই। এমন লোক জজ সাহেব যারা কিনা কুখ্যাত সব অপরাধী, এমন অনেকে আছেন যারা এখন জেলে রয়েছে, যাদের বিরুদ্ধে কিডন্যাপিং এর অভিযোগ রয়েছে। মুন্না শুক্লা বলে একজন এমএলএ, রাজেন তিওয়ারি বলে এমএলএ আছেন, সুরাজ ভান, এরকম সব লোকেদের নিয়ে আপনি সরকার বানাবেন? তো এইটা নিয়ে এই ব্যাপারে রামবিলাসের সঙ্গে কথা বলুন। এ ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলে নেব। কারণ লালু যাদব সদ্যই বলেছেন যে রামবিলাস পাসোয়ান আসলে যত অপরাধী ব্যক্তিত্ব রয়েছে বিহারের রাজনীতিতে, তাদের সবাইকে নিজের পক্ষে টেনে নিয়েছেন। ওখানকার যা পরিস্থিতি তাতে উনি আর কী বা করবেন? আসলে ওখানে যতদিন না ক্ষমতায় কোনো বদল আসবে ততদিন অন্য কিছু হবেই না। কিন্তু ক্ষমতা হাত বদলের জন্য অপরাধীদের সাহায্য নিতে হবে। না, আমাকে এখন যখন এই কথাটা বলে দেওয়া হলো তো আমি রামবিলাসের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেব। তো এতদিন কি আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না? না, সবার আপনি যে নামগুলো বললেন তাদের ব্যাপারে আমার জজ সত্যিই সাহেব, জানা এসব ছিল না। নামগুলো এক নাগারে দীর্ঘদিন ধরে খবরের কাগজে ছাপা হচ্ছে, হ্যাঁ, আর কিন্তু- লালু যাদব প্রত্যেকদিন এই নামগুলো তুলে তুলেই বক্তব্য রাখেন। হ্যাঁ, কিন্তু আমি তো লালু যাদবের কোনো বক্তব্য কোনোদিন পড়িও না। আজকে আদালতে আজ আমাদের শুনানি চলছে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডিজের বিরুদ্ধে। অভিযোগ আর প্রশ্নের বাণ চলতেই থাকবে একটা বিরতির পর। আপকে আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডিজ। আপকি আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের নীতির সঙ্গে আপোষ করেছেন।
জর্জ সাহেব, লোকে বলে যে মানুষের যখন গদির ওপর লোভ বেড়ে যায় তখন বড় বড় সিদ্ধান্ত ক্ষেত্রেও মানুষ আপোস করতে শুরু করে। 30 বছর ধরে আপনি নিউক্লিয়ার পলিসির বিরোধিতা করেছেন। আপনি বলেছিলেন আমাদের নিউক্লিয়ার বোম বানানো উচিত নয়, কিন্তু আপনি প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীনই এই দেশ নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলেছে। আমি আজও পারমাণবিক বোমার বিরোধী, আর চিরকালই থাকব। আর এখন আমি যখন সরকারে নেই, এবার আমি মিছিলও বার করব। কিন্তু আমি ক্ষমতায় থাকলে আপনি আমি- আপোস করে নেবেন এই বিষয়টার না, সঙ্গে? সরকারের ক্ষেত্রে সরকার তো একজন কোনো ব্যক্তি নয়, সরকার তো সামগ্রিক ব্যাপার। আর সরকারের মধ্যে যখন আপনি থাকেন তখন আপনাকে বুঝতে হবে দেশের কি পরিস্থিতি, সেটা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি পারমাণবিক বোমার শুধুমাত্র বিরোধীই ছিলাম না, আমি এর বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদও করেছি। কিন্তু আপনি যখন ইন্দিরা গান্ধী পোখরানে এটা শুরু করেন তার বিরোধিতা তীব্র করেন, বিরোধিতা করেছি। আর যখন অটল বিহারী বাজপেয়ী না, করলেন তখন আমি সেটা ওটাতে অংশ সমর্থন করলেন। নিয়েছিলাম। আমি বলছি তার কারণটা। যখন সুরক্ষা মন্ত্রণালয়ে আমি পৌঁছই আর দেশের সুরক্ষার অবস্থাটা ঠিক কী সেই বিষয়গুলো যখন আমি জানতে যখন সেই তথ্যগুলো আমার হাতে আসে, তখন আমি তো এই বিষয়টার সমর্থকদের মধ্যেই একজন ছিলাম। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটেছিল। আর কি ঘটনা জানেন? সেটা সিটিবিটিকে নিয়ে আমেরিকা আমাদের উপর চাপ সৃষ্টি করছিল। আমেরিকার দাবি ছিল যে বোমা নাকি শুধু ওদের কাছেই থাকবে, আর কোনো দেশের নাকি সেটা যাবে না। তো আমেরিকা এই বিষয়ে একচ্ছত্র আধিপত্যের দিকে এগোতে চাইছিল। সংসদে এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তখন আমার খুবই কষ্ট হয় এই কথাটা বলার সময় যে আমাদের সব রকম মাধ্যম আজ নিজেদের হাতে তুলে নিতে হবে। আর তখন সিদ্ধান্ত ইত্যাদি বিষয়কে আমি পাশে সরিয়ে রাখি। আর আমি বলি যে আমরা আমেরিকার এই যে এক প্রকারের জোর-জুলুম করার চেষ্টা চালাচ্ছে, সেটা আমরা হতে দেব না। কিন্তু আপনার সরকারের বিরুদ্ধে তো লাগাতার এই অভিযোগটা উঠেছে যে আপনাদের নীতি, বিশেষত ডিফেন্সের নীতিগুলো আমেরিকার চাপেই কিন্তু তৈরি হতো। না, আমাদের নীতি কখনো কোনো নীতি, আমি তো সেই সময় নিজেই ছিলাম প্রতিরক্ষামন্ত্রী, আর কোনো ক্ষেত্রেই আমেরিকার চাপে পড়ে আমাদের সরকার কোনো কিছু করেনি। জর্জ সাহেব, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন উনি আমেরিকা যান, তল্লাশি ছুতোয় জামা কাপড় খুলতে বলা হয়, এর থেকে বেশি লজ্জাজনক দেশের জন্য আর কি তো হতে পারে? রাশিয়ার বিদেশমন্ত্রী যখন আমেরিকা গিয়েছিলেন তখন তারও ওই একই অবস্থা হয়েছিল। রাশিয়ার আত্মসম্মান নাই থাকতে পারে, কিন্তু না। আমাদের দেশে তো আছে। এতে আমার কোনো না, এতে কোনো আত্মসম্মান নষ্ট হয়নি। কারণ আসলে এই যে সাংবাদিকতা যে জিনিসটা, সেখানে অর্ধেক জেনে যখনই কোনো কিছু বলে দেওয়া হয়, তারপর শুধু সেটুকুই চারিদিকে ঘুরতে থাকে। তাহলে এই কথাটা সত্যি নয় যে দাঁড়ান, আমি মানে আপনাকে বলছি কি হয়েছিল। আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে আমাদের অ্যাম্বাসেডর ছিলেন। অ্যাম্বাসেডর ছাড়াও ওখানকারও ১-২ জন লোক ছিলেন। এবার আমরা কেউ ওখানে আমরা যাচ্ছিলাম না, আমরা ওখান থেকে বাইরে আসছিলাম। তো বাইরে বেরোনোর সময় ওখানে ২ জন পুলিশের লোক বলেন যে, "দেখুন, আপনাদের এখানে দাঁড়াতে হবে।" তো আমরা দাঁড়িয়ে পড়ি। আমাদের অ্যাম্বাসেডর চিৎকার করতে থাকেন যে, "ইনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী।" কিন্তু ওদের কানে কিছুই ঢুকছিল না। তো ওরা শুধু নিজেদের মতোই কাজ করতে থাকেন। তারা বলেন যে, আপনার যে কোটটা খুলতে হবে। আর আমি কোটটা খুলে ফেলি। ওরা বলেন যে, এবার আপনাকে আপনার জুতোটাও খুলতে হবে। তো আমি তো পায়ে এমন জুতো পরি যেটা একটু চাপ দিলেই খুলে যায়। তো আমি জুতোটাও খুলে ফেলি। তো ওখানে এরকম কোনো ব্যাপারই হয়নি যে আমাকে ওরা ভিতরে যাওয়ার সময় আমার সঙ্গে এমন কোনো দুর্ব্যবহার করেননি যেটার জন্য আমাকে প্রতিবাদ করতে হতো। শুধু এই জন্যে যে ওরা সুপার পাওয়ার, সেই জন্য আপনি চুপ হয়ে না, যাবেন? শক্তিশালী দেশের কোনো ব্যাপারই নয়। প্রতিটা রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কের অনেকগুলো স্তর থাকে। তো একজন ব্যক্তির সঙ্গে ওনারা দুর্ব্যবহার করেছেন বলে গোটা রাষ্ট্রের যে আ কাজটা চালু রয়েছে, যে কাজটা এগোচ্ছে, সেইটা তো বিপাকে ফেলে দেওয়াটা ঠিক আপনি নয়। তো এই ব্যাপারে কোথাও অভিযোগও করেননি। অভিযোগ করার দরকারটা কোথায় ছিল? তার অ্যাম্বাসেডর তো ওখানে ছিলেন। অ্যাম্বাসেডর তার রিপোর্ট এখানে পাঠিয়েছিলেন। তো আমি আর কার কাছে অভিযোগ দেখুন, করতাম? যদি স্ট্রোবড অ্যালবার্ট নিজের বইতে না লিখতেন, এই অপমানের কথা আমরা জানতেই পারতাম না। না, আমি তো বলতাম। কখনো তো বলতামই। ওরকম কোনো ব্যাপার নয়। যখন আমেরিকাতে আপনার সঙ্গে দুর্ব্যবহার হয়েছিল, তখন আপনার কোনো রকম রাগ হয়নি?
রাগ তো আমার এখনো হয়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। সেটা চট করে কমেও আপনার যায়। কি মনে হয় না এটার জন্য আপনাকে মানে আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আমেরিকান সরকারের? এখন তো আমেরিকার কি যেন আর্মিটেজ তো ক্ষমা চেয়েছে, আর বেশ বড়সড়ভাবেই ক্ষমা চেয়েছে, সাধারণভাবে নয়। জনতার মধ্যে থেকে অনেকেই আপনাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ, আপনি বলুন। আমার আপনার জন্য একটা কোয়েশ্চেন রয়েছে স্যার। ফার্স্ট অফ অল, যে আমাদের দেশের বড় কিছু সমস্যা রয়েছে, তার একটা হলো কারাপশন। একজন প্রমিনেন্ট লিডার হওয়ার সুবাদে আর অনেকদিন পাওয়ারে থাকার সুবাদে আপনি স্পেসিফিক্যালি কি কি পদক্ষেপ নিয়েছেন কারাপশন ইরাডিকেট করতে? আফসোস এটাই যে আমাদের দেশে এই এই রোগটা আজ এতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যে আমি তো খুবই দুশ্চিন্তায় রয়েছি যে কবে আর কিভাবে নিজের দেশটাকে এই রোগ থেকে মুক্ত করতে পারবো। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ কম ওঠেনি? আমার বিরুদ্ধে কোনটা? কোনো একটা আমার বিরুদ্ধে ভ্রষ্টাচারের আ বা অভিযোগ তুলে এনে সেটা নিয়ে যদি দেখুন, রিসেন্ট যে অভিযোগটা উঠেছে সেটার ব্যাপারে বলি। লালু যাদব বলেছেন যে এই যে তেলগি কাণ্ড, সেটার সঙ্গে কোনো না কোনোভাবে আপনি যুক্ত ছিলেন। উনি ছবিও দেখেছেন যেখানে আপনি ওই গ্রুপের মধ্যেই রয়েছেন যেখানে তেলগিও রয়েছেন। একটা ছবি যদি এখন আ কি যেন প্রমাণ হয়ে যায়, তো আমি লালুকে এইটাও বলেছি যে, "দেখুন, আপনার সঙ্গে আমার যত ছবি রয়েছে, তাহলে যদি ছবি দেখে তেলগির সঙ্গে আমাকে যুক্ত করা হয়, তাহলে তো আপনার করা যত পাপ রয়েছে সেগুলোও আমার ঘাড়ে চলে আসবে।" এই ছিল জর্জ ফার্নান্ডেজের ওপর জনতার অভিযোগ এবং তার জবাব। এখন সময় আজকের মামলায় আজকের জাজ জনপ্রিয় সাংবাদিক ইন্দ্রজিতের রায়দানের। জর্জ ফার্নান্ডেসের বিরুদ্ধে কঠিন আর আরও কঠিন অভিযোগ আনা হয়েছে। উনি এইসব অভিযোগের জবাব অত্যন্ত সাহস এবং সততার সঙ্গে দিয়েছেন। কিছু প্রশ্নের উত্তর ওনার একটু দুর্বল ছিল। উনি দেশের সম্মানের কথা উল্লেখ করেছেন। তারপর অত্যন্ত সততার সঙ্গে এটাও বলেন যে উনি চেয়েছিলেন যে এমন আইন হোক যাতে বিদেশিরা এদেশের প্রধানমন্ত্রী না হতে পারেন, কিন্তু সেটা উনি করতে পারেননি। পুরো গল্পটা উনি আমাদের বলেননি। আশা করব একদিন মন খুলে পুরো গল্পটা আমাদের বলবেন। কিন্তু এর পাশাপাশি যে প্রশ্নটা ছিল রাষ্ট্রের, আমাদের ভারতবর্ষের অপমান নিয়ে, যখন উনি আমেরিকা গেছিলেন আর তারপর উনি বারবার এটাই বলেন যে অ্যাম্বাসেডর চিৎকার করতে থাকেন, অ্যাম্বাসেডরের দুর্বলতা, কিন্তু অপমান হয়েছিল দেশের। সেই বিষয়ে কোনো প্রতিবাদই হয়নি। এটাই হলো দুর্বলতা। তবে এর সঙ্গে সঙ্গে ওর বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা উঠেছিল, যেমন কফিন চোরের বিষয়টা, উনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে আবারও চ্যালেঞ্জ জানিয়েছেন। আর এমন সময় চ্যালেঞ্জ করেছেন যখন সোনিয়া গান্ধী, মনমোহন সিং যখন সরকার চালাচ্ছেন, আর চ্যালেঞ্জ ছুঁড়ে উনি এদের বলেছেন যে আপনারা চাইলে এই বিষয়ে তদন্ত করুন। তো এগুলো লক্ষ্য রেখে সামগ্রিকভাবে ইনি মানে প্রতিটি বিষয় সততার সঙ্গেই বলবার চেষ্টা করেছেন। আর ইন দ্য ওভারঅল পিকচার আমি এটাই বলবো যে ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। আপনারা শুনলেন জনতার অভিযোগ, জর্জ ফার্নান্ডেজের উত্তর আর জনতার বিচারকের সিদ্ধান্ত। জর্জ ফার্নান্ডেজের কথায় বিহারের জনগণ কতটা বিশ্বাস করেন সেটা বোঝা যাবে আসন্ন ভবিষ্যতে হওয়া বিধানসভা নির্বাচনের পরেই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বকে নিয়ে, এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।